সকলকে ম্যাথামেটিক্স ফর কম্পিটিটিভে স্বাগতম। আমাদের চলছে আর.এস আগারওয়াল স্যারের বুকের সলিউশন, একদম খুব সহজ শর্ট নিয়মে। আমাদের অলরেডি আগে হয়েছে গসাগু, লসাগু, দশমিক ভগ্নাংশ এবং গড় চ্যাপ্টার। এখন চলছে আমাদের পার্সেন্টেজ অর্থাৎ শতকরা চ্যাপ্টার। শতকরার মধ্যে আমরা করে ফেলেছি অলরেডি 203 পর্যন্ত অঙ্ক করে ফেলেছি। আজকে আমরা শুরু করব 204 থেকে। তাহলে দেখো, শুরু করছি আজকে প্রথম অঙ্ক। প্রথম অঙ্ক কি বলেছে? বলেছে প্রোডাকশান আউটপুট যদি পিও হিসাব করার জন্য ফার্ম নিম্নলিখিত পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ পিও সমান এত, যেখানে সি সমান বিনিয়োগকৃত আসল এবং এল কর্মে নিযুক্ত শ্রমিক। তাহলে সি হচ্ছে আসল আর এল হচ্ছে শ্রমিক। বলছে নিয়োগকৃত আসল সি যদি 20% বৃদ্ধি পায় তাহলে পিওর কত পরিবর্তন হবে। একটা এখানে পিও ওদের হিসাব করার জন্য একটা পিওর হচ্ছে মান আছে, অর্থাৎ পিওর একটা ফর্মুলা আছে, যেই ফর্মুলাটা হচ্ছে কত 5.3 ইন্টু এল টু দি পাওয়ার 15 এবং সি স্কোয়ার। এটা হচ্ছে পিওর ফর্মুলা। বলছে এখানে সি হচ্ছে আসল আর এল হচ্ছে নিযুক্ত কর্মী। বলছে সি এর মান যদি আমরা 20% বাড়াই তাহলে পিওর কত পরিবর্তন হবে। তাহলে দেখো, সি এর মান বাড়াচ্ছি কত 20%। 20% মানে কি? 20% মানে 20%-র পার্সেন্টেজ ভ্যালু 1/5, অর্থাৎ 5-এর মধ্যে 1 বাড়াচ্ছি, অর্থাৎ পিও আগে যখন 5 ছিল এখন কত হয়েছে 5 + 1 অর্থাৎ হয়ে গেছে 6। তাহলে এখন পিও হয়ে গেছে 6, আগে ছিল 5। তাহলে দেখো পিওর ভ্যালুটা কতটা চেঞ্জ হচ্ছে। পিওর ভ্যালু চেঞ্জ হচ্ছে কত 5.3 ইন্টু এল টু দি পাওয়ার 15। আগে কত ছিল সি স্কোয়ার। সি স্কোয়ারের জায়গায় মানগুলো আমরা বসাবো। সি স্কোয়ারের ভ্যালুটাই তো চেঞ্জ হচ্ছে, আসলটা বিনিয়োগকৃত আসলটা চেঞ্জ হচ্ছে, এই যে বিনিয়োগকৃত আসল। তাহলে দেখো আগে ছিল 5, তাহলে সি স্কোয়ারের জায়গায় কত বসবে 5 তার হোল স্কোয়ার। আর এখন পিওর মান কত হয়েছে? এখন পিওর মান হয়েছে 5.3 এল টু দি পাওয়ার 15। 5-এর জায়গায় কত হয়ে গেছে? পিওর মান 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 6 হয়ে গেছে। তাহলে 6 তার হোল স্কোয়ার। তাহলে আগে পিওর মান ছিল এত, এখন পিওর মান হয়েছে এত। বলছে পিওর পরিবর্তন কত হয়েছে, শতাংশ কত চেঞ্জ হয়েছে। তাহলে দেখো পিওর অরিজিনাল পরিবর্তন কত হয়েছে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে 5.3 আর এল টু দি পাওয়ার 5 পুরোটাকে কমন নিয়ে নাও। পুরোটাকে কমন নিয়ে নিলে কত হবে 6 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার করলে কত হবে 6 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার করলে 36 মাইনাস 25। 36 মাইনাস 25 করলে কত হবে 36 মাইনাস 25। 5-এর পথে 6 1, 2-এর পথে 3 1, 11। তাহলে এটা হচ্ছে পিওর চেঞ্জ। কতর মধ্যে চেঞ্জ হয়েছে? যেটা ছিল আগের মানটার মধ্যে চেঞ্জ হয়েছে। তাহলে আগের মান কত ছিল 5.3 ইন্টু এল টু দি পাওয়ার 15। 5 স্কোয়ার মানে কত 25। বলছে শতাংশ অর্থাৎ শতকরা বার করতে হবে। শতকরা বার করার নিয়ম আমরা কি জানি, 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো এই 5.3 ইন্টু এল টু দি পাওয়ার 5, 5.3 ইন্টু এল টু দি পাওয়ার 5, এটা তো পুরোটা কেটে যাচ্ছে, ওপর নিচে কেটে গেল। এবার 25 দিয়ে কাটো, 25 দিয়ে 100 কাটলে 4, অর্থাৎ 4 11 কত 44। তাহলে পিওর শতকরা কত পরিবর্তন হয়েছে? পিওর শতকরা পরিবর্তন হয়েছে 44% বৃদ্ধি। 44% বৃদ্ধি। এবার দেখো আমরা 5.3 এল টু দি পাওয়ার 15 এটাকে নিয়ে কাজ করলাম, কিন্তু এটাকে যদি বাদ দিয়েও আমরা করতাম তাহলেও আমাদের কোনো পরিবর্তন বা অঙ্কের উত্তরে কোনো রকমের উত্তর সঠিক আসতো। এখানে যখন শতকরা অর্থাৎ এক্স্যাক্ট ভ্যালু যখন বার করতে না বলবে, যখন শতকরা বা অনুপাত এই ধরনের ভ্যালু বার করতে বলবে যেগুলো এক্স্যাক্ট ভ্যালু কাজে লাগবে না, তখন আমরা এই ধরনের রাশিটাকে বাদ দিয়ে করব। বাদ দিয়ে যদি করি তাহলেও আমাদের কোনো অসুবিধা থাকবে না। তারপরের অঙ্ক দেখো, তাহলে এটার উত্তর হয়ে গেল সি। তারপরে দেখো কী বলেছে। বলছে একটি সংস্থা দুটি জাহাজের বল বিয়ারিংয়ের বরাত পেল মানে কাজ পেল। বলছে প্রথম জাহাজটিতে 1% বল বিয়ারিং ত্রুটিপূর্ণ ছিল, দ্বিতীয় জাহাজটিতে যেটিতে প্রথমটির চেয়ে দ্বিগুণ বড় ছিল। বলছে প্রথম জাহাজটির থেকে দ্বিতীয় জাহাজটি দ্বিগুণ বড়, অর্থাৎ সেটিতে 4.5% বল বিয়ারিংয়ে ত্রুটিপূর্ণ ছিল। যদি সংস্থাটি মোট 100টি ত্রুটিপূর্ণ বল বিয়ারিংয়ের কাজ পায় তবে প্রথম জাহাজটিতে কতগুলি বল বিয়ারিং ছিল। তাহলে কি বলেছে, একটা সংস্থা দুটো জাহাজের বল বিয়ারিংয়ের কাজ পেয়েছে। প্রথম জাহাজটি যত বড় দ্বিতীয় জাহাজটি তার দ্বিগুণ বড়। প্রথম জাহাজটিতে বল বিয়ারিংয়ের ত্রুটি ছিল 1%,
আর দ্বিতীয় জাহাজটিতে 4.5%। তাহলে যদি কোম্পানিটি 100টি মোট বল বিয়ারিংয়ের কাজ করে দুটি জাহাজ মিলিয়ে, তাহলে প্রথম জাহাজটিতে মোট কটি বল বিয়ারিং ছিল সেটা আমাদের বার করতে বলেছে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি প্রথম জাহাজটিতে, প্রথমে আমরা ডিটেলসে করছি, তারপর শর্টকাটে করব। প্রথম জাহাজটিতে বল বিয়ারিং ছিল এক্সটি। তাহলে প্রথম জাহাজটি যদি এক্সটি বল বিয়ারিং থাকে, দ্বিতীয় জাহাজটিতে কত থাকবে? দ্বিতীয় জাহাজটি তো বলে দিচ্ছে দ্বিগুণ, তাহলে বল বিয়ারিংও নিশ্চয়ই দ্বিগুণ থাকবে, তাহলে 2xt থাকবে। তাহলে বল বিয়ারিং কটা থাকবে? 2xt। এবার কী বলে থাকে? প্রথম জাহাজের 1% বল বিয়ারিং আছে, তাহলে এক্সের 1% মানে 1%, 1/100। আর দ্বিতীয় জাহাজের কত বলেছে? দ্বিতীয় জাহাজের বলেছে 4.5, অর্থাৎ 4.5%। 2x-এর 4.5%। এর দুজনের যোগফল কটা বল বিয়ারিং করেছে? 100টা, তাহলে 100। এটা দেখো, এটা x আর এটা 2-এর সাথে 4.5 গুণ করলে 9x, আর নিচে থেকে 100গুলো কমন, যদি কমন নেই দিয়ে ওইদিকে গুণ হয়ে যাবে, ইন্টু 100। এটা কত? 10x। তাহলে একবারে x সমান লিখে দাও 100 ইন্টু 100/10, এই 10 থেকে একটা কাটো, তাহলে কত হলো? এক্সের ভ্যালু বেরিয়ে গেল 1000। তাহলে প্রথম জাহাজে কতগুলো বল বিয়ারিং ছিল? প্রথম জাহাজের বল বিয়ারিং ছিল বি উত্তর, অর্থাৎ 1000টি বল বিয়ারিং ছিল। এবারে দেখো, আমরা যদি এক্স না ধরে করি তাহলে কিভাবে করব? আমরা ধরে নিচ্ছি, এটা কেটে দিচ্ছি, আমরা ধরে নিচ্ছি প্রথম জাহাজে বল বিয়ারিং ছিল 100 ইউনিট। তাহলে ত্রুটি কত ছিল? ত্রুটি ছিল হচ্ছে 1%, অর্থাৎ 100-র মধ্যে একটা, অর্থাৎ 1 ইউনিট ত্রুটি। তাহলে দ্বিতীয় জাহাজে কতগুলি বল বিয়ারিং থাকবে? যদি প্রথম জাহাজে 100টা থাকে, তার দ্বিগুণ, অর্থাৎ 200 ইউনিট থাকবে। তাহলে 200 ইউনিটের 4.5% যদি আমরা বার করি, হবে 9 ইউনিট। তাহলে মোট বল বিয়ারিংয়ের ত্রুটিপূর্ণ কত? 10 ইউনিট। সেই 10 ইউনিটের ভ্যালু কত দিয়ে দিয়েছে আমাদের? 10 ইউনিটের ভ্যালু দিয়ে দিয়েছে 100, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু কত? 100/10। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 10। আর প্রথম জাহাজে বল বিয়ারিং ছিল কত? 100 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 10টা হয়, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত? 100 ইন্টু 10, অর্থাৎ 1000টা। তাহলে বি উত্তর। তাহলে দেখো, আগেরটা এক্স ধরে করলাম, আর এটা হচ্ছে সিম্পল 100 ধরে করলাম। তারপরে দেখো বলছে, একটি 200 জনের স্নাতক শ্রেণীকক্ষে 40% মহিলা এবং তার 1/5 অংশ লেকচারার হয়। যারা লেকচারার এমন পুরুষের সংখ্যা যদি মহিলাদের দ্বিগুণ হয়, তবে মোটামুটি কত শতাংশ পুরুষ লেকচারার আছে? তাহলে প্রথমে বার করে নাও যে মহিলা কত আছে। মহিলা কত আছে? 240%। 40 মানে কত? 2/5, 5 40, তাহলে 80টা মহিলা আছে। এরপর বলছে, এবং এইটা এখানে একটু ভাষাটা ভুল দেওয়া আছে, এটা হবে তার 1/5 অংশ লেকচারার। তাহলে লেকচারার কত? মহিলা লেকচারার কত? মহিলা লেকচারার হচ্ছে 80-র 1/5, 80-র 1/5, তাহলে 5 16 80, কতজন? 16 জন। তাহলে মহিলার সংখ্যা 80 জন, মহিলা লেকচারের সংখ্যা 16 জন। এবার কি বলেছে দেখো, বলছে যারা লেকচারার এমন পুরুষের সংখ্যা যদি মহিলাদের দ্বিগুণ হয়, অর্থাৎ পুরুষ লেকচারের সংখ্যা মহিলা লেকচারের সংখ্যার কত? দ্বিগুণ। তাহলে পুরুষ লেকচারার কত? আর দেখো পুরুষের সংখ্যাই কত? এখানে যদি 80 জন মহিলা হয় 200-র মধ্যে, তাহলে পুরুষের সংখ্যা কত? 200 - 80 সমান 120। আর পুরুষ লেকচারার কত? 16-র দ্বিগুণ, মহিলা লেকচারারের দ্বিগুণ, অর্থাৎ 32। এবার কি বলেছে দেখো, তবে মোটামুটি কত শতাংশ পুরুষ লেকচারার আছে? তাহলে মোটামুটি কত শতাংশ পুরুষ লেকচারার আছে? তাহলে পুরুষের মোট সংখ্যা 120, তার মধ্যে 32 জন লেকচারার, তাহলে কত শতাংশ? 120-র মধ্যে 32 জন, তাহলে 100-র মধ্যে কত? কাটাকুটি করো, 0 0 গেল, 2 6 12, 2 5 10, 2 3 6, 2 16 32, 80/3। এটা ভাগ করলে কত হবে? 2 3 2 6, 2 20, 3 6 18, 26.23%। এখানে কি বলেছে দেখো, এখানে দেখো 26.23% বেরোচ্ছে আমাদের, কিন্তু এখানে উত্তর সব পূর্ণ সংখ্যায় আছে, ইন্টিজারে আছে। তাহলে 26.23-এর কাছাকাছি কোন ইন্টিজারটা? 27। তাহলে উত্তর কত?
উত্তর হবে 27। এখানে দেখো বলে দিয়েছিল মোটামুটি, মোটামুটি মানে কি আমাদের এক্স্যাক্ট ভ্যালু নয়, তাহলে এখানে উত্তর কত না, উত্তর হচ্ছে ডি 27%। তারপর দেখো বলছে একটি বাক্সে 14টি আপেল এবং 23টি কমলালেবু ধারণ ক্ষমতা আছে। বলছে বাক্স থেকে কতগুলি কমলালেবু বের করতে হবে যাতে ফলগুলির 70% আপেল হবে। অর্থাৎ আপেল আছে 14টা আর কমলালেবু আছে 23টা। বলছে কটা কমলালেবু বের করে নিলে 70% আপেল হবে, অর্থাৎ আপেলের সংখ্যাটা একই আছে, তাহলে 70%-এর ভ্যালুটা তখন হয়ে যাবে 14। 70%-এর ভ্যালুটা কত হয়ে যাবে না, 70%-এর ভ্যালুটা হয়ে যাবে 14। তাহলে দেখো তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমরা প্রথমে এক্স ধরে করছি, প্রথমে ধরে নিচ্ছি যে এক্সটি আপেল এক্সটি কমলালেবু বের করে নিতে হবে। তাহলে মোট কটা ফল ছিল, মোট ফল ছিল 37টা, তাহলে 37টার মধ্যে এক্সটা বের করে নিল। তাহলে এখন কতগুলো ফল আছে, 37 মাইনাস এক্স। বলছে এর 70% হচ্ছে আপেল, এর 70% হচ্ছে আপেল। আর আপেলের সংখ্যা কত দেওয়া আছে, আপেলের সংখ্যা দেওয়া আছে 14। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, 0 কাটো 7 2 14। তাহলে এটা হচ্ছে 37 মাইনাস এক্স সমান 20। তাহলে এক্স সমান 37 মাইনাস 20 সমান 17। তাহলে কটা কমলালেবু বের করে নিতে হবে, 17টি কমলালেবু বের করে নিতে হবে। এটা হলো উত্তর। এটা হচ্ছে এক্স ধরে ডিটেলসে হলো। এবার দেখো যদি আমরা এক্স না ধরে করি তাহলে কেমন করে করব। এখানে আমি কি বললাম যে 70% আপেল থাকবে, সেখানে আপেলের ভ্যালু কত দেওয়া আছে, 14 দেওয়া আছে। তাহলে 70%-এর ভ্যালু কত, 70% ডিনোট করছে 14কে, 70% ডিনোট করছে 14কে। তাহলে 1% কতকে ডিনোট করবে, 14/70। আর 100%, একে 100 দিয়ে গুণ করো। 100% তো বাক্সে ফলটা থাকবে, বাক্সে ফল কত থাকবে, বাক্সে ফল থাকবে 100%, তার মধ্যে 70% বলছে আপেল, 70%-এ ডিনোট করছে 14 ভ্যালুটাকে। তাহলে কাটো 14 5 70, 5 20 100। তাহলে 100% হচ্ছে 20টা। তাহলে মোট ফল থাকবে 20টা। আগে মোট ফল কটা ছিল, 37টা, তার মধ্যে এখন হয়ে গেছে 20টা। তাহলে কটা ফল বের করে নিতে হচ্ছে, 17টা ফল বের করে নিতে হচ্ছে। তাহলে উত্তর হয়ে গেল সি। এক্স না ধরে করলে এইভাবে হবে। তারপরে দেখো বলছে একটি খালি বালতির ওজন, বালতিটি যখন তরল দ্বারা পূর্ণ থাকে তার ওজনের 25%। কিছু পরিমাণ তরল বের করা হলো, অবশিষ্ট তরল সহ বালতিটির ওজন হয় বালতিটির আসল ওজনের 3/5। কত শতাংশ তরল বের করা হয়েছিল। তাহলে কি বলছে, বলছে একটি খালি বালতির ওজন, তরল দ্বারা পূর্ণ থাকা বালতিটির ওজনের 25%, অর্থাৎ 25% মানে কত, 25/100। অর্থাৎ তরল সহ বালতির ওজন যদি 100 ইউনিট হয় তাহলে শুধু খালি বালতির ওজন কত, 25 ইউনিট। খালি বালতির ওজন কত, 25 ইউনিট। তাহলে দেখো তাহলে বালতির ওজন হচ্ছে 25 ইউনিট, আর তরলের ওজন তখন কত, 25 থেকে 100 বিয়োগ করতে হবে, এটা বালতি সহ তরলের ওজন, আর এটা শুধু খালি বালতির ওজন। তাহলে 100 থেকে 25 বিয়োগ করলে কত, 75। তাহলে তরলের ওজন হচ্ছে, লিকুইডের ওজন হচ্ছে 75 ইউনিট, আর বাস্কেট অর্থাৎ বালতির ওজন হচ্ছে 25 ইউনিট। এবার কি বলছে দেখো, বলছে কিছুটা তরল বের করে নেওয়া হলো, বের করার পর বালতিটি আসল ওজনের 3/5 হলো। তাহলে এখন কত ওজন হয়ে গেছে, এখন হয়ে গেছে আগের ওজনের 3/5। অর্থাৎ বালতি তরল সহ বালতির ওজন যদি 5 ইউনিট হয় তাহলে এখন ওজন হয়ে গেছে 3 ইউনিট। আচ্ছা এটা আমরা কত জানি, এটা জানি আমরা 100 ইউনিট। তাহলে এটাকে সমান করে নাও, এটার ওজনটা তো চেঞ্জ হবে না, এটা তো পরিবর্তন হবে না কিছু, এটা তো 100 ইউনিটই থাকবে। তাহলে এটাকে আমরা 100 ইউনিট করে নিচ্ছি। তাহলে 100 ইউনিট করতে হলে কী করতে হবে, 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে 60/100। তাহলে দেখো তাহলে এখন বালতি সহ তরলের ওজন কত, 60 ইউনিট। তার মধ্যে আমরা তো জানি বালতির ওজন তো 25 ইউনিটই আছে, বালতির ওজন তো কিছু চেঞ্জ হবে না। বালতির ওজন কি চেঞ্জ হয়ে যাবে, বালতির ওজন তো চেঞ্জ হবে না। তাহলে বালতির ওজন আছে 25 ইউনিট। তাহলে তার মধ্যে তরল সহ বালতি হচ্ছে 60। তাহলে এখন তরলের ওজন কত, এখন তরলের ওজন হচ্ছে 60 - 25, 60 - 25। বালতিটা বাদ যাবে তরল থেকে,
মোটটা থেকে। তাহলে 5-এর বদলে 10, 5 দিতে হাতে থাকে 1, 3-এর বদলে 6, 3 দিতে। তাহলে এখন শুধু তরলের ওজন 35। কি বলেছে দেখো, অঙ্কে বলেছে যে কত শতাংশ তরল বের করা হয়েছিল। তাহলে আগে ছিল 75 তরল, এখন হয়ে গেছে 35 তরল। কত বের করা হচ্ছে? 40 ইউনিট তরল বের করে নেওয়া হচ্ছে। কত ইউনিট তরল বের করা হচ্ছে? 40 ইউনিট। কতর মধ্যে বের করা হচ্ছে? না 75-এর মধ্যে 40 ইউনিট বের করানো হচ্ছে। কত পার্সেন্টেজে নিয়ে যেতে হবে? তাহলে 100 দ্বারা গুণ করতে হবে। 25 দিয়ে কাটো, 25 3, 25 4। 3 দিয়ে 40কে ভাগ করলে হবে 13×1/3 ইন্টু 4। একে গুণ করলে হবে 4×52, 4/3। এটাকে আর একটা ভাঙলে হবে 53, আর এটা হবে 1/3। তাহলে ভ্যালুটা হলো 53/1/3, অর্থাৎ ডি হচ্ছে উত্তর। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে ডি, 53/1/3% তরল বের করানো হয়েছিল। খুব সুন্দর অঙ্ক, যে কোনো পরীক্ষায় আসতে পারে। তারপরে দেখো বলছে বার্ষিক ফেরত লাভের জন্য 9,600 টাকা একটি অংশ 5% হারে বিনিয়োগ করা হয়, বাকি অংশটি 3% হারে। অর্থাৎ যেই টাকাটা বিনিয়োগ করা হয় সেটার ফেরত পাওয়া যাবে, অর্থাৎ লাভ পাওয়া যাবে, সেটা থেকে সুদ পাওয়া যাবে। সেটা বলছে কত পার্সেন্ট সুদ? 5%। মানে যেই টাকাটা দেবে তার 5% সুদ পাবে, আর বাকি অংশটি 3% হারে 3% হারে লাভ পাবে। যেই টাকাটা বিনিয়োগ করবে তার 5% লাভ পাবে, আর একটাই 3% লাভ পাবে। যদি উভয় অংশ থেকে আসা বার্ষিক আয় সমান হয় তবে দুটো বিনিয়োগ থেকে মোট কত আয় হয়, অর্থাৎ কত টাকা করে পাই সেটা বার করতে বলেছে। আচ্ছা, আমরা 9,600 টাকা বিনিয়োগ করেছি, 9,600 টাকা বিনিয়োগ করেছি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে একটাতে বিনিয়োগ করেছি এক্স টাকা, আর একটাতে বিনিয়োগ করেছি ওয়াই টাকা। এক্স টাকাটা ধরছি 5% হারে বিনিয়োগ করেছি, তাহলে এক্সের 5%, আর ওয়াই টাকাটা বিনিয়োগ করছি 3% হারে, তাহলে ওয়াইয়ের 3%। আচ্ছা, এই দুটো ভ্যালু সমান কেন করলাম? অঙ্কেতেই বলে দেওয়া আছে, বলছে উভয় অংশ থেকে আসা বার্ষিক আয় সমান। তাহলে আয় কত হয়? একটা আয় এত আর একটা আয় এত, তাহলে এই দুটো সমান। এই 100 ঘর গেল, তাহলে এক্স বাই ওয়াই 5/3, 3/5। তাহলে এক্সটা হচ্ছে 3 ইউনিট বিনিয়োগ করলে, ওয়াই বিনিয়োগ করেছে 5 ইউনিট। তাহলে দেখো এদের মোট বিনিয়োগ কত? 8 ইউনিট। এই 8 ইউনিটের মান কত দেওয়া আছে? 9,600। 8 ইউনিট ডিনোট করছে কত? 9,600কে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 8 দিয়ে ভাগ করতে হবে, 1200। তাহলে 1 ইউনিট ডিনোট করছে 1200কে। এবার কি বলছে? দুটি বিনিয়োগ থেকে মোট কত টাকা আয় হয়। তাহলে যে কোনো একটা বিনিয়োগ বার করো। তাহলে এক্সের বিনিয়োগটা বার করছি 3 বারং কত? 3600। তাহলে এক্সের ভ্যালু বেরিয়ে গেল 3600। 3600 টাকা বিনিয়োগ করেছিল কত পার্সেন্ট হারে? 5% হারে। এক্স কত টাকা? 5% হারে ধরেছিলাম, তাহলে এক্স 5% হারে বিনিয়োগ করেছিল, অর্থাৎ এর 5%। দুটো শূন্য কেন? 5×36 180। তাহলে এক্স থেকে আসে 180 টাকা, তাহলে ওয়াই থেকে কত আসবে? বলেই তো দিয়েছে সমান আসে, তাহলে ওয়াই থেকেও 180 টাকা আসবে। তাহলে 180-র সাথে 180 কী করতে হবে? যোগ করতে হবে। বলছে মোট কত টাকা আয় হয়, তাহলে 180 360। তাহলে মোট আয় হয় কত টাকা? মোট আয় হয় 360 টাকা। 360 টাকা এখানে কোথাও নেই, তাহলে কী হবে? ডি হবে, ই হবে, কোনোটি উত্তর, কোনোটিই নয় হবে উত্তর। খুব সুন্দর অঙ্ক, এটাও যে কোনো পরীক্ষায় আসতে পারে। দেখো তারপরেরটা কি বলেছে। বলছে একজন সেলসম্যান 10,000 টাকার বিক্রির ওপর 5% কমিশন পায় এবং ওই টাকার বেশি সমস্ত বিক্রির ওপর 4% কমিশন পায়। যদি তার কমিশন কাটার পর সে কোম্পানিকে 31,100 টাকা দেয় তবে কত টাকার বিক্রি হয়েছিল? তাহলে দেখো অঙ্কটা কী বলেছে। বলছে একজন সেলসম্যান একটা কোম্পানির জিনিস বিক্রি করে, সে প্রথম যে 10,000 টাকার জিনিসটা বিক্রি করছে সেই 10,000 টাকার ওপর 5% কমিশন নিচ্ছে, কিন্তু যখনই 10,000 টাকা পেরিয়ে যাচ্ছে, অর্থাৎ 10,000 ওপরে যেটা বিক্রি করছে সেটার জন্য কত পার্সেন্ট কমিশন নেবে? 4%। দিয়ে সে কমিশনটা রেখে বাকি যেই টাকা জিনিসটা বিক্রি করেছে কোম্পানির, সেই টাকাটা কাকে দিয়ে দেবে? কোম্পানিকে দিয়ে দেবে, কারণ সেটা তো কোম্পানির টাকা। তাহলে সেইটা দিয়েছে 31,100 টাকা। তাহলে কত টাকার জিনিস বিক্রি করেছিল? তাহলে আমরা ধরে নিচ্ছি, আমরা প্রথমে ডিটেলসে করছি তারপর শর্টকাটে করব। তাহলে প্রথমে ধরে নিচ্ছি যে এক্স টাকার জিনিস বিক্রি করেছিল।
প্রথমে ধরে নিচ্ছি কত এক্স টাকার জিনিস বিক্রি করেছিল, সে মোট এক্স টাকার জিনিস বিক্রি করেছিল। এবার দেখো বলছে 10,000 টাকার ওপর সে কত কমিশন নিয়েছে, 10,000 টাকার ওপর কমিশন নিয়েছে 5%, 5/100 প্লাস এরপরে দেখো যে জিনিস বিক্রি করেছে এক্স টাকার কিন্তু কমিশন নিয়েছে 10,000 টাকার ওপর কমিশনটা পেয়ে গেছে, তাহলে 10,000 টাকার কি এর থেকে বাদ যাবে, তাহলে এক্স মাইনাস 10,000। এটার ওপর কত কমিশন নিয়েছে, এটার ওপর কমিশন নিয়েছে 4%, 4% কমিশন নিয়েছে। এবার বলেছে সে কোম্পানিকে এত টাকা দেয়, তাহলে এত টাকার মোট জিনিস বিক্রি করেছে সেখান থেকে এত টাকা দিয়ে দিয়েছে, তাহলে তার কমিশন কত, এটা মাইনাস এটা, আর এটা হচ্ছে তার মোট কমিশন, তাহলে এক্স মাইনাস 31,100। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা বার করতে হবে, এখান থেকে এক্সের ভ্যালু বার করো, দুটো শূন্য গেল, সরি এটা তো কাটবে না। দেখো এটা হচ্ছে 500 প্লাস এটা হচ্ছে 4x/100 মাইনাস এটা করলে কত হবে, দুটো শূন্য চলে যাবে, তাহলে এটা হবে 400, এখানে এক্স মাইনাস 31,100 টাকা। তাহলে দেখো এখানে প্লাস 100 ওইদিকে গেলে মাইনাস 100 হয়ে যাবে, তাহলে কত এটা 4x/100 মাইনাস এক্স, আর এটা হয়ে যাবে মাইনাস এদিকে গেলে মাইনাস 31,200 টাকা, 100 এদিকে গেলে 31,200 হয়ে যাবে, এটা করলে ক্যালকুলেশন করলে হবে মাইনাস 96x/100, এটা মাইনাস 31,200, এ মাইনাস কেটে যাবে, এখানে এক্স আছে 96, 96 দিয়ে কাটলে কত হবে, কাটো 4 দিয়ে কাটা যাবে, 4 7 28, 4 7 28, 3 4 8 32 78, আর এটা হবে 4 24 96। চব্বিশ দিয়ে কাটা একবারে, 24 3 72, 24 3 72 6, 24 2 48, 12, 24 5 120, 325, আর এখানে নিচে 100টা ছিল, 100টা তাহলে এদিকে গুণ হয়ে যাবে, সরছে না কেন, তাহলে কত হলো 32,500, তাহলে সে কত টাকার জিনিস বিক্রি করেছিল 32,500 টাকা। এটা হয়ে গেল ডিটেলস, এটা হয়ে গেল এক্স ধরে ডিটেলস, তাহলে সে মোট কত টাকার জিনিস বিক্রি করেছিল 32,500 টাকা, অর্থাৎ উত্তর হচ্ছে এ। এবার যদি আমরা একটু শর্টে করতে চাই কিভাবে করব, দেখো পুরোটা মুছে দিচ্ছি। বলছে দেখো 10,000 টাকা, 10,000 টাকার ওপর সে কত পার্সেন্ট কমিশন পাচ্ছে, 5%, এবং বাকি রেস্টের ওপর অর্থাৎ বাকিটার ওপর কত কমিশন পাচ্ছেন, 4%। আমরা বলছি না, এই 10,000 টাকার ওপরেও সে 4%ই কমিশন নিচ্ছে, কত পার্সেন্ট কমিশন নিচ্ছে, 4%, তাহলে কত কমিশন বেঁচে যাচ্ছে, কত বেঁচে যাচ্ছে 1%, অর্থাৎ 1% বেঁচে যাচ্ছে, তো এই 1% বেঁচে যাচ্ছে, অর্থাৎ 10,000 টাকার 1% কত, 10,000 টাকার 1% হচ্ছে 100 টাকা, তাহলে সে কত টাকা 4% করে, যদি আমি বলছি না 10,000 টাকাতেও 4% কমিশন নিচ্ছে, তাহলে সে যদি 4% কমিশন নেয় 10,000-এ, তাহলে কি 1% বেঁচে যাচ্ছে, অর্থাৎ 10,000 টাকার 1% মানে কত, 100 টাকা। এই 100 টাকাটা কোথায় তাহলে জমা দেবে, 100 টাকাটা তাহলে কোম্পানির ঘরে চলে যাবে, সে যদি কমিশন কম নেয় যেটা পড়ে থাকবে সেটা কি কোম্পানির ঘরে চলে যাবে, তো তাহলে কোম্পানিকে দিচ্ছিল 31,100 টাকা, কিন্তু বলছে না সে 4% নিলে 100 টাকা আরও বেশি হচ্ছে, তাহলে কোম্পানি আরও 100 টাকা বেশি পাবে, তাহলে কোম্পানি কত পেলো, কোম্পানি পেলো 31,200 টাকা। তাহলে সে মোট কত কমিশন নিল, এখানেও নিল 4%, এখানেও নিল 4%, তাহলে কত, সে মোট 4% কমিশন নিয়েছে সবের উপর, আর কোম্পানিকে তাহলে জমা দিয়েছে কত, তাহলে সে মোট যদি 100% সেল করে সেখান থেকে 4% কমিশন নিয়েছে, তাহলে কোম্পানিকে জমা দিয়েছে 96%।
কোম্পানিকে জমা দিয়েছে কত? 96% জমা দিয়েছে। 96%-এর ভ্যালু কত? এটা 96%-এর ভ্যালু হচ্ছে এটা। তাহলে একে 1%-এর ভ্যালু কত? 96 দিয়ে ভাগ। আর কত? 100। আমার বলেছে কত টাকার বিক্রি করেছিল কত? 100%। তাহলে 100%-এর ভ্যালু 96 দিয়ে কেটেছিলাম 312-কে, কত হয়েছিল? 325 হয়েছিল। 325 ইন্টু 100, 32,500 টাকা। এটা হচ্ছে শর্টকাট, এ হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারবে সবাই। তারপর একটা দেখো, বলছে একটি সহশিক্ষামূলক স্কুলে বালিকাদের সংখ্যা বালকদের চেয়ে 15 বেশি। যদি বালিকার সংখ্যা 10% বাড়ে এবং বালকের সংখ্যা 16% বাড়ে, তবে 9 জন বালিকা বেশি হয় বালকদের চেয়ে। স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা কত? তাহলে কি বলেছে দেখো অঙ্কটায়, বলছে একজন স্কুলে বালক বালিকাদের সংখ্যার পার্থক্য হচ্ছে 15 জন। বালিকাদের সংখ্যা বেশি, বালকদের চেয়ে 15। এবং যদি বালিকাদের সংখ্যা আমরা 10% বাড়াই এবং বালকদের সংখ্যা 16% বাড়াই, তাহলে সেই পার্থক্যটা কত কমে আসে? তাহলে সেই পার্থক্যটা কমে আসে 9। অর্থাৎ বালিকা তখন 9 জন বেশি থাকে। তাহলে স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যাটা আমাদের বার করতে বলেছে। তাহলে এটা কীভাবে করব? তাহলে দেখো, তাহলে আমরা এটা ধরে নিচ্ছি বালক হচ্ছে এক্সটা। বালক যদি এক্সটা হয় তাহলে বালিকা কত? বালিকা হবে এক্স প্লাস 15, কারণ বলেই দিয়েছে 15 জন বালিকা বেশি। এবার বলছে বালিকার সংখ্যা 10% বাড়াচ্ছে। তাহলে এক্স, আগে বালিকার সংখ্যা কত ছিল? এক্স প্লাস 15, তার 10% বাড়াচ্ছে। 10% বাড়ানো মানে কত? যেটা 100 ছিল সেটা কত হয়ে গেছে? 110 হয়ে গেছে। 100-এর মধ্যে 110% হয়ে গেছে। এবার বালকের সংখ্যা ছিল এক্স, কত পার্সেন্ট বাড়াচ্ছে? 16%। অর্থাৎ এক্স ইন্টু 116/100, 16% বাড়িয়েছে। বলছে এদের দুজনের পার্থক্য কত দাঁড়িয়েছে? 9 জন। তাহলে এখন বালিকার সংখ্যা এত আর এখন বালকের সংখ্যা হচ্ছে এত, এ দুজনের পার্থক্য কত? 9 জন। অর্থাৎ বালিকা কত বেশি আছে? বালিকা 9 বেশি আছে। তাহলে কাটাকুটি করার দরকার নেই, একবারে করে দাও। এটা কত? 110x, এটা হবে 1650, আর এটা হবে 116x। 100 দিয়ে গুণ হলে 900। এটা বিয়োগ করলে কত হবে? -6x, -6x। এতে বিয়োগ করলে হবে 1600টা, ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, -1650 হয়ে যাবে। এদিকে 1650টা কেটে দাও, তাহলে ওইদিকে গেলে -1650, এটা হবে -750। -750, তাহলে এই মাইনাস গেল। তাহলে x সমান কত? 750/6। 6 × 72, 6 × 5 = 30। তাহলে x এর ভ্যালু বেরিয়ে গেল 125, অর্থাৎ বালকের সংখ্যা বেরিয়ে গেল 125। বালিকার সংখ্যা কত? বালকের সংখ্যা 125, বালিকার সংখ্যাও 125, কিন্তু কতজন বেশি? 15 জন বেশি। তাহলে আরও 15 এর সাথে যোগ করে দাও। আর দেখো বালকের সংখ্যা 125 বেরিয়েছে, আমরা বালিকাও ধরে নিয়েছি 125, কিন্তু বালিকার সংখ্যা অঙ্কয় বলেছিল যে 15টা বেশি ছিল। স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা জানতে চেয়েছি, তাহলে বালক বালিকা দুটোই তো যোগ করতে হবে। তাহলে বালিকার সংখ্যা 15 বেশি, তাই জন্য 15 আরও যোগ করেছি। তাহলে 125 কত? 250, 250 আর 15 কত? 265। 265, তাহলে ডি উত্তর হয়ে গেল ডি। তারপরে দেখো, বলছে 5 কেজি চা এবং 8 কেজি চিনির একত্রে দাম 172 টাকা। চায়ের দাম বেড়েছে 20%, চিনির দাম বেড়েছে 10%। এখন সেই একই পরিমাণ চা এবং চিনির দাম যদি এত টাকা এত টাকা হয়, তাহলে প্রতি কেজি চায়ের প্রকৃত দাম কত? প্রকৃত দাম মানে আগের দামটা বার করতে হবে।
তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি চায়ের দাম এক্স আর চিনির দাম ওয়াই। চিনির দাম কত? এক্স ওয়াই। তাহলে বলছে 5 কেজি চা, তাহলে 1 কেজি চায়ের দাম যদি এক্স টাকা হয় তাহলে 5 কেজি চায়ের দাম কত? 5x। আর 1 কেজি চিনির দাম যদি ওয়াই টাকা হয় তাহলে 8 কেজি চিনির দাম কত? 8y। এদের দুজনের যোগফল কত বলেছে? 172। এবার বলেছে চায়ের দাম 20% বেড়েছে। 20% বেড়েছে মানে কত? 20%-এর রেশিও কত? 1/5। অর্থাৎ 5-এর মধ্যে বেড়েছে 1, অর্থাৎ এখন কত হয়ে গেছে? যেটা 5 টাকা ছিল সেটা এখন হয়ে গেছে 6 টাকা। তাহলে দেখো আগে ছিল 5x, এখন কত হয়েছে? 5 কেজি কিনছে, তাহলে এখন সেটা কত হয়ে গেছে? ওটা ভাবার দরকার নেই। দেখো আগে যেটা 5 ছিল সেটা 1 বেড়ে গেছে, অর্থাৎ এখন কত মান হয়ে গেছে? এখন হয়ে গেছে 6। এখন হয়ে গেছে 6 টাকা হয়ে গেছে। যেটা 5 টাকা ছিল সেটা এখন কত হয়ে গেছে? চায়ের দাম সেটা 6 টাকা হয়ে গেছে। তাহলে সরি, এইভাবে বোঝার দরকার নেই। দেখো এটা একটু ভুল হচ্ছে। এটা দেখো 20% বেড়েছে। তাহলে আগে 5x টাকা খরচ করতো চায়ের জন্য, তাহলে এখন কত? 20% বেড়েছে মানে কি? 120/100। 120/100 খরচ করছে। 120% হয়ে গেছে সেটা। চায়ের দাম 20% বেড়ে গেছে মানে কি 120% খরচ করছে, তাহলে 120/100। আর চিনি কত বেড়েছে? চিনি বলেছে 10% বেড়েছে। চিনি ছিল 8y, তাহলে এটার উপর কত বেড়েছে? 10% মানে কত হয়ে গেছে? 110% হয়ে গেছে। এদের দুজনের দাম কত হয়েছে বলছে? 199.20। এবার দেখো শূন্যগুলো কাটো। 0 0 0। এটা হলে 0 0 গেল, 2 6 12, 2 5 10, এই 5 গেল, তাহলে 6x। আর এটা হবে কিসের দাম বার করতে বলেছে? প্রতি কেজি চায়ের প্রকৃত দাম বার করতে বলেছে। তাহলে এটা কত হবে? এটা যদি দশমিকটা তুলে দিই আমরা, নিচে 100, এটা গেল। সবাইকে 10 দিয়ে গুণ করে দিচ্ছি। দেখো সবাইকে যদি 10 দিয়ে গুণ করে দিই, এখানে কত হচ্ছে? 6x, মানে কত হয়ে যাবে? 60x প্লাস এটা হচ্ছে 10 দিয়ে গুণ করলে 88y, আর একে 10 দিয়ে গুণ করলে হবে 1992। তাহলে এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। এখান থেকে কার মান বার করতে হবে? এখান থেকে চায়ের দাম বার করতে হবে, অর্থাৎ এক্সের ভ্যালু বার করতে হবে। তাহলে ওয়াইটাকে কাটাতে হবে। ওয়াইটাকে কাটাতে হলে দেখো এখানে 8 আছে, 8y আছে, তাহলে একে কত দিয়ে গুণ করতে হবে? একে যদি 11 দিয়ে গুণ করি, 11 দিয়ে গুণ করে যেটা পাবো সেটা থেকে এটা বিয়োগ করে দিলে তো ওয়াইটা কেটে যাবে। তাহলে 11 দিয়ে গুণ করো, 11 5 55 এক্স প্লাস 88y সমান কত? 11 দিয়ে গুণ করলে এটা 172, 2 7 আর 2 9, 1 7 2, 7 আর 1 8, আর 1892। তাহলে দেখো এটা থেকে এটা বিয়োগ করছি, এটা থেকে বিয়োগ করলে কত? 60x থেকে 55x বিয়োগ করলে 5x, আর 1992 থেকে 1892 বিয়োগ করলে 100। তাহলে x সমান কত? 100/5, 5 20 100। তাহলে চায়ের প্রকৃত দাম কত ছিল? চায়ের প্রকৃত দাম ছিল 20 টাকা। তাহলে 1 কেজি চায়ের মূল্য কত ছিল? 20 টাকা। 1 কেজি চায়ের প্রকৃত মূল্য ছিল 20 টাকা। তারপর দেখো বলছে 605টি মিষ্টি সমান ভাগে বাচ্চাদের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতিটি বাচ্চার প্রাপ্ত মিষ্টির মোট বাচ্চার 20% হয়। প্রতিটি বাচ্চা কতগুলি করে মিষ্টি পেয়েছিল? তাহলে কি বলছে? বলছে 650টি মিষ্টি সমানভাবে বাচ্চাদের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতিটি বাচ্চার প্রাপ্ত মিষ্টি মোট বাচ্চার সংখ্যার 20% হয়। তাহলে মোট বাচ্চার সংখ্যা যত, প্রত্যেকটা বাচ্চা তার 20% করে মিষ্টি পাবে। তাহলে প্রতিটি বাচ্চা কতগুলি করে মিষ্টি পেয়েছিল? তাহলে আমরা ধরে নিচ্ছি মোট বাচ্চার সংখ্যা x, তাহলে মিষ্টি কত করে পেয়েছে?
তাহলে এক্সের 20% করে মিষ্টি পেয়েছে সবাই। তাহলে কত করে মিষ্টি পেয়েছে? এক্সের 20%, 20% ভ্যালু কত? 1/5 রেশিও। তাহলে কত করে মিষ্টি পেয়েছে? এক্স বাই 5টি করে। তাহলে বাচ্চার সংখ্যা এক্স, প্রত্যেকে মিষ্টি পেয়েছে 5টি। তাহলে মোট কতগুলি মিষ্টি লেগেছে? এক্স ইন্টু এক্স বাই 5টি মিষ্টি লেগেছে। কত সমান? 605টি, বলেই দেওয়া যায় 605টি। তাহলে দেখো এটা কত হবে? এক্স স্কোয়ার সমান 5 ইন্টু 605। তাহলে এক্সের ভ্যালু কত? √5 ইন্টু, এটা থেকে 5 দিয়ে ভাগ করে 605কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 একটা লিখে দিলাম, 5 একে 5, 5 2 10, 5 একে 5, দুটো 5-এর জন্য বাইরে একটা 5, আর 121-এর বর্গমূল কত? 11। তাহলে 55। তাহলে কতগুলো ছাত্র ছিল? ছাত্র ছিল এক্সটি, অর্থাৎ 55টি ছাত্র ছিল। বলছে প্রতিটি বাচ্চা কতগুলি করে মিষ্টি পেয়েছিল? এক্স ইন্টু 1/5, অর্থাৎ 55 ইন্টু 1/5, 5 11 55। তাহলে প্রতিটি বাচ্চা কতগুলি করে মিষ্টি পেয়েছিল? 11টি করে। তাহলে এ হচ্ছে উত্তর। তাহলে প্রতিটি বাচ্চা মিষ্টি পেয়েছিল কটি করে? না, 11টি করে মিষ্টি পেয়েছিল। তারপর দেখো বলছি একটি সংস্থায় 40% কর্মী মাধ্যমিক পাস, 50% কর্মী স্নাতক এবং অবশিষ্ট 180 জন কর্মী স্নাতকোত্তর। কত সংখ্যক কর্মী স্নাতক? এখানে যেটা দেওয়া আছে, এখানে একটু ভাষাটা একটু ভুল দেওয়া আছে। দেখো এখানে যেটা দেওয়া আছে সেই হিসাবে অঙ্কের যে উত্তরটা বেরোবে সেটা এখানে আমাদের ইয়েতে নেই, অপশানে নেই। এখানে যেটা দেওয়া আছে সেই ভাষাতে করলে আমাদের কী হবে? দেখো বলছে একটি সংস্থায় 40% কর্মী মাধ্যমিক, 50% কর্মী স্নাতক এবং অবশিষ্ট স্নাতকোত্তর, এবং অবশিষ্ট 180 জন কর্মী স্নাতকোত্তর। তাহলে অবশিষ্ট কর্মী কত? আমাদের মোট যদি 100% কর্মী হয়, সেখান থেকে বলছে 40% মাধ্যমিক, 40 বাদ দাও, বলছে 50% স্নাতক। তাহলে 50 স্নাতক, তাহলে কত হচ্ছে? 10% পড়ে থাকছে। কত পড়ে থাকছে? 10% কর্মী পড়ে থাকছে। 10% কর্মী তাহলে কি? স্নাতকোত্তর। সেই 10%-এর ভ্যালু দেওয়া আছে, 10%-এর ভ্যালু কত দেওয়া আছে? 180। তাহলে কত সংখ্যক কর্মী স্নাতক? তাহলে 50%-এর ভ্যালু বার করতে হবে। লেখে কি? 5 দিয়ে গুণ করো, 5 দিয়ে গুণ করলে 50%। তাহলে একেও 5 দিয়ে গুণ করলে কি? একেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে কতজন হচ্ছে? 900 জন হচ্ছে, কিন্তু সেটা এখানে নেই। তাহলে দেখো এটা যেই ভাষাটা দেওয়া আছে এই ভাষাটার অঙ্ক হচ্ছে এটা, সেই ভাষাটার সলিউশন হচ্ছে এটা, কিন্তু এখানে যে ভাষাটা একটু ভুল দেওয়া আছে, ভাষাটা হবে এরকম। বলছে এটি সংস্থায় 40% কর্মী মাধ্যমিক, বাকিদের 50% স্নাতক, বাকি কর্মীর 50% স্নাতক এবং অবশিষ্ট 180 জন স্নাতকোত্তর, অবশিষ্ট 180 জন স্নাতকোত্তর। তাহলে এখানে কী হবে? বাকি কর্মীর 50%। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি মোট কর্মী সংখ্যা হচ্ছে 100 ইউনিট। কত? 100 ইউনিট। ধরে নিচ্ছি মোট কর্মী সংখ্যা 100 ইউনিট। বলছে 40% তার মধ্যে মাধ্যমিক, তাহলে 40, তাহলে কত এখন পড়ে আছে? 60, এখন পড়ে আছে 60। বলছে তার বাকির 50% হচ্ছে স্নাতক, তাহলে 60 হচ্ছে পড়ে আছে, তার 50% স্নাতক। তাহলে স্নাতক কত? 50%-এর রেশিও 1/2, স্নাতক হচ্ছে 30 ইউনিট। তাহলে 60 ইউনিট ছিল, তার মধ্যে থেকে স্নাতক চলে গেল 30 ইউনিট। তাহলে বাকিগুলো অবশিষ্ট হচ্ছে 180 জন স্নাতকোত্তর। তাহলে কয় ইউনিট পড়ে আছে? 30 ইউনিট হচ্ছে স্নাতকোত্তর। 30 ইউনিট কতকে ডিনোট করছে? 180-কে। তাহলে 1 ইউনিট কতকে ডিনোট করবে? 180/30 মানে 6। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 6। তাহলে কত সংখ্যক কর্মী স্নাতক? স্নাতক কত কর্মী ছিল? স্নাতক হচ্ছে 30 ইউনিট ছিল, তাহলে 30 × 6, 180। তাহলে দেখো এখানে আবার একটা কি অঙ্কটা করার আমাদের কোনো প্রয়োজনই থাকেনি। এখানে যদি বাকিটা লিখে দিত তাহলে অঙ্কটা করার কোনো প্রয়োজনই থাকেনি। তার কারণ হচ্ছে দেখো এখানে বলছে 40 জন কর্মী, 40% হচ্ছে কি? 40% হচ্ছে মাধ্যমিক পাস। বাকি যে 60%টা থাকছে তার মধ্যে কি আছে? স্নাতক আর স্নাতকোত্তর আছে, কারণ সেখানে স্নাতক আর স্নাতকোত্তরই বলেছে, তাছাড়া আর কিছু নেই। বলছে স্নাতক 50%, তাহলে এই 60%-এর 50% যদি স্নাতক হয় তাহলে বাকি 50% কি? বাকি 50% তো স্নাতকোত্তর হবে।
তাহলে বাকি 50% আর 50% মিলিয়ে 100%। তাহলে এর 50% যদি স্নাতক হয়, 50% কী হবে, স্নাতকোত্তর হবে। তাহলে এর 50%-এর ভ্যালু তো দেয়াই আছে 180, তাহলে স্নাতকোত্তরের ভ্যালু কত হবে, 180। তাহলে অঙ্কটা করার কোনো প্রয়োজনই নেই, অঙ্কটা না করেই উত্তর বেরিয়ে যাবে যদি এখানে বাকিটা লিখে দেওয়া থাকে। আর বাকি না লিখে দেওয়া থাকলে তাহলে কীভাবে করতে হয় তার আগেরটাই আমরা দেখালাম। ওটা হচ্ছে যদি এটা থাকে ভাষাটা আর ভাষাটা একটু ভুল আছে, ওটা বাকি হবে। অঙ্কটা কষতে হলে এরকম, আর কষার কোনো প্রয়োজনই নেই, অঙ্কটা একবারে উত্তর দেয়াই আছে। কারণ যে উত্তরটা জানতে চেয়েছে সেটাই আমাদের 50% যদি 180 হয়, তাহলে বাকি 50%টা কি 180ই তো হবে। তারপরে করে 214 পর বলছে গৌরব তার মাসিক আয়ের 30% খরচ করে খাদ্য সামগ্রীতে, অবশিষ্টের 40% পরিবহন ও কাপড়ে এবং অবশিষ্টের 50% সঞ্চয় করে। যদি তার মাসিক বেতন এত টাকা হয়, তবে সে প্রতি মাসে কত টাকা সঞ্চয় করে। তাহলে দেখো বলছে 30% খরচ করছে, তাহলে বেতন হচ্ছে কত, 18,400 টাকা। বলছে এত % খরচ করে দিচ্ছে, অবশিষ্টের 40% পরিবহনে, সঞ্চয়টা বার করতে বলেছে, মানে সব খরচগুলো বাদ দিতে হবে। তাহলে 30%-এর ভ্যালু কত, রেশিও 3/10। তাহলে 10 টাকার মধ্যে 3 টাকা কি খরচ করে দিচ্ছে, তাহলে বাকি কত, 7/10। বলছে অবশিষ্টের 40% পরিবহনে ও কাপড়ে, তাহলে 40% পরিবহন ও কাপড়ে খরচ করছে, 40%-এর 4/10, সরি 2/5। তাহলে 5 টাকার মধ্যে 2 টাকা খরচ করে দিচ্ছে, তাহলে পড়ে আছে কত, অবশিষ্ট পড়ে আছে 3/5। 5 টাকার মধ্যে 2 টাকা তো খরচ করে দিয়েছে কাপড়ে আর হচ্ছে পরিবহনে, তাহলে পড়ে আছে কত, 3 টাকা পড়ে আছে 5 টাকার মধ্যে। তাহলে এটা অবশিষ্ট। এর মধ্যে আবার বলছে অবশিষ্টের 50% সঞ্চয় করে, অবশিষ্টের এটা হচ্ছে অবশিষ্ট, তার কত % সঞ্চয় করে, 50%। তাহলে প্রতি মাসে কত টাকা সঞ্চয়, তাহলে 50%-এর ভ্যালু কত, রেশিও 1/2। তাহলে 1/2 হচ্ছে সঞ্চয় করে। এবার কাটাকুটি করো, এটা কাটো, 2 দিয়ে কাটো, 2 9 18, 2 দিয়ে 4 920, 5 দিয়ে কাটো, 5 18 90, 5 4 20, 184 ইন্টু 7 ইন্টু 3, 7 4 28 8, হাতে থাকে 2, 7 8 56 দিয়ে 58 8, হাতে থাকে 5, 1288 ইন্টু 3, 3 8 24 4, হাতে থাকে 2, 3 8 24 26 6, হাতে থাকে 2, 3 12 36 আর 2 38। তাহলে কত টাকা সঞ্চয়, 3864। বি হচ্ছে উত্তর। তাহলে উত্তর হচ্ছে বি, সঞ্চয় কত টাকা করে, 3864 টাকা সঞ্চয় করে। তারপর দেখো বলছে একটি মাকড়সা 1 ঘন্টায় একটি স্তম্ভের এত % ওপরে চড়তে পারে, পরবর্তী 1 ঘন্টায় অবশিষ্টের এত % উচ্চতায় চড়তে পারে। যদি স্তম্ভটির উচ্চতা এত মিটার হয়, তবে দ্বিতীয় ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করেছিল। অর্থাৎ এত % চড়েছিল, সেটি মানে নির্দিষ্ট মান 192 মিটার যদি স্তম্ভটার উচ্চতা হয়, তাহলে এই পার্সেন্টেজটাই কত মিটার চড়েছিল সেটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো কি বলেছে, 1 ঘন্টায় 62.5%। আচ্ছা 62.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 62.5%, এর ফ্র্যাকশন ভ্যালু কত, এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 5/8। আর 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/8। কি বলেছে দেখো, বলছে প্রথমে চড়েছে 62.5%, বলছে এবং পরবর্তী ঘন্টায় অবশিষ্ট, আমরা ধরে নিচ্ছি বলছি আমাদের দেয় আছে 192 মিটার, তাহলে 192 মিটার হচ্ছে মোট কি স্তম্ভটা উচ্চ। বলছে তার মধ্যে 5/8 হচ্ছে চড়ে ফেলেছে, 5/8 কি চড়ে ফেলেছে, তাহলে বাকি কত, 8 ভাগের মধ্যে 5 ভাগ চড়ে ফেলেছে, তাহলে বাকি কত আছে, 3 ভাগ। তাহলে 8 ভাগের মধ্যে 3 ভাগ বাকি আছে, তাহলে 3/8, এটা হচ্ছে বাকি। বলছে এর মধ্যে পরবর্তী ঘন্টায় 12.5% উঠছে, কত উঠছে, 12.5%, অর্থাৎ 1/8। তাহলে এর 1/8, তাহলে এটা হচ্ছে বাকি, তার 1/8 কত উঠছে সেটাই আমাদের বার করতে হবে। তাহলে কাটো,
8 2 16, 8 4 32, 8 3 24, 3 3 9, 9 মিটার। দারুণ অঙ্ক। তাহলে কী বলেছে দেখো, বলছে একটি আরশোলা 62.5% প্রথম ঘন্টায় আর দ্বিতীয় ঘন্টায় বাকির 12.5%। তাহলে প্রথমে যেটা বাকি আছে সেটা বার করেছি, যে কত পার্সেন্ট উঠতে বাকি আছে, এটা বাকি আছে তার উঠতে, তাহলে তার 1/8 বার করেছি, তার 1/8 হচ্ছে 9 মিটার। তাহলে উত্তর হচ্ছে ডি হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে এক ব্যক্তি তার আয়ের 35% খরচ করে খাবারের জন্য, আয়ের 35% খরচ করে খাবারের জন্য, 25% বাচ্চাদের পড়াশোনার জন্য এবং অবশিষ্টের 80% বাড়ি ভাড়ার জন্য। তার আয়ের কত শতাংশ তার কাছে থাকে? আচ্ছা, আমরা ধরছি তার আয় হচ্ছে 100 ইউনিট, তার মধ্যে খরচ করছে কত? 35% খাবার খরচ করে দিচ্ছে, অর্থাৎ 100-র মধ্যে 35। আবার বলছে 25% বাচ্চাদের জন্য, অর্থাৎ 25 খরচ করে দিচ্ছে। বলছে অবশিষ্টের 80%, তাহলে অবশিষ্ট কত? 35 আর 25 হচ্ছে 60, অবশিষ্ট হচ্ছে 40 ইউনিট পড়ে আছে তার। এগুলো খরচ করার পর কত ইউনিট পড়ে আছে? 40 ইউনিট পড়ে আছে। তার মধ্যে 80% বাড়ি ভাড়ার জন্য খরচ হচ্ছে। 80% কত? 80/100। তাহলে বাড়ি ভাড়ার জন্য খরচ করছে কত? 32 ইউনিট, ছিল 40 ইউনিট, 40 ইউনিট ছিল, তার মধ্যে বাড়ি ভাড়ার জন্য খরচ করে দিচ্ছে 32 ইউনিট। তাহলে আর কয় ইউনিট পড়ে আছে? 8 ইউনিট পড়ে আছে। বলছে তাহলে তার আয়ের কত শতাংশ তার কাছে থাকে? তাহলে 100 আয় ছিল, তার মধ্যে আর পড়ে আছে কত? 8 তার কাছে পড়ে আছে, তাহলে কত? 8% পড়ে আছে। 100-র মধ্যে 8 ইউনিট পড়ে আছে মানে কি? 8% পড়ে আছে। 100-র মধ্যেই তো যেটা থাকে সেটাই তো আমরা পার্সেন্ট বলি, সেটাকেই তো আমরা শতকরা বলি। 100-র মধ্যে যতটা থাকবে সেটাই তো শতকরা। 100-র মধ্যে যদি 8 পড়ে থাকে তাহলে 8% পড়ে আছে তার কাছে। তারপরে দেখো 217-র পর বলছে মিস্টার নূর তার মাসিক আয়ের 20% খাবার জন্য এবং 15% বাচ্চাদের পড়াশোনার জন্য খরচ করেন। অবশিষ্টের 40% তিনি বিনোদন ও পরিবহনের খাতে এবং 30% চিকিৎসার জন্য খরচ করেন। সমগ্র খরচ করার পরও তার কাছে এত টাকা থাকে। মিস্টার নূরের মাসিক আয় কত? তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি মিস্টার নূরের মাসিক আয় হচ্ছে এক্স। কত? এক্স ধরে নিচ্ছি। তাহলে এক্স মাসিক আয়। বলছে 20% খাবার আর 15% বাচ্চাদের পড়াশোনার জন্য খরচ করেন। 20 আর 15 তাহলে কত খরচ করে দিয়েছে? 35%। 35% অলরেডি খরচ করে দিয়েছে। 35%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 5%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/20, তাহলে 35% হচ্ছে 7/20। বলছে অবশিষ্টের 40%, তাহলে অবশিষ্ট কত? অবশিষ্ট হচ্ছে 13/20 ইউনিটের মধ্যে 7 ইউনিট অলরেডি খরচ করেছি, তাহলে কত ইউনিট পড়ে আছে অবশিষ্ট? 13 ইউনিট পড়ে আছে। 13/20। তাহলে এক্স টাকা তার আয় ছিল, সেখান থেকে অবশিষ্ট কত আছে? আর এক্সের 13/20 অবশিষ্ট আছে। বলছে তার 40% তিনি বিনোদন ও পরিবহন খাতে এবং 30% চিকিৎসার জন্য খরচ করেন। তাহলে কত খরচ করেন? 40 আর 30-এ কত? 40 আর 30, তাহলে আবার কত খরচ করছে? আবার খরচ করছে 70%। 70%-এর ফ্র্যাকশন ভ্যালু 7/10 খরচ করেন। সমগ্র খরচ করার পরেও তার কাছে এত টাকা থাকে। তাহলে 10 ইউনিটের মধ্যে কত খরচ করতে? 7 ইউনিট খরচ করতে। তাহলে তার কাছে এখন পড়ে কত আছে? পড়ে আছে 7 থেকে 10 চলে গেলে 3 ইউনিট পড়ে আছে। 10-এর মধ্যে পড়ে আছে 3 ইউনিট। তাহলে অবশিষ্টের কত ইউনিট পড়ে আছে? অবশিষ্টের 3/10 ইউনিট পড়ে আছে। বলছে এটার মানটাই দিয়ে দিয়েছে, এটার কত টাকা দিয়ে দিয়েছে? 8,775। এটার মান হচ্ছে 8,775 টাকা। কত? 8,775 টাকা। তাহলে তার মাসিক আয় কত? তার মাসিক আয় আমরা ধরিয়ে নিয়েছিলাম এক্স টাকা, তাহলে এক্সের ভ্যালুটা এখান থেকে বার করো। তাহলে এক্স সমান কত? কাটো এই দিক থেকে। 3 দুগুণে 6, 3 9 27, 3 দুগুণে 6, 3 5 15, 2925। 13 দিয়ে কাটো। 13 দুগুণে 26, 3 13 দুগুণে 26, 6 65, 13 3-এ 13 5-এ 5 13 65, তাহলে 225। আর এই দিকে কত গুণ হচ্ছে? নিচে গুণ হচ্ছে 20 × 10 মানে 200। 225 দুগুণে হচ্ছে 450 × 100 মানে 45,000।
তাহলে তার আয় কত? তার আয় হচ্ছে 45,000 টাকা। এখানে একটা অপশান নেই, মানে আছে, কোনোটি নেই। তাহলে তার আয় হচ্ছে 45,000 টাকা হচ্ছে তার আয়। তারপরে দেখো বলছে একজন অফিসারের বেতন থেকে 10% বাড়ি ভাড়া হিসাবে কাটা হয়, অবশিষ্টের 20% খরচ করেন পরিবহনে, অবশিষ্টের 20% দিয়ে আয়কর প্রদান করেন এবং বাকি অর্থের 10% খরচ করেন জামা কাপড়ে। তারপরে তার কাছে এত টাকা পড়ে থাকে, তার মোট বেতন কত? একই অঙ্ক, তার মোট বেতন আমরা ধরেছি এক্স। বলছে 10% বাড়ি ভাড়া হিসাবে কাটা হয়। তাহলে 10% বাড়ি হিসাবে কাটা হয় মানে কি? 10% ফ্র্যাকশন হলো 1/10। তাহলে 10-এর মধ্যে 1 খরচ করে দিই, তাহলে পড়ে আছে কত? পড়ে আছে 9/10। 9/10, তাহলে অবশিষ্ট টাকা কত? 9/10। তাহলে এক্স টাকা বেতন, সেখান থেকে পড়ে আছে 9, তার 9/10%, সরি 9/10 অংশ। বলছে অবশিষ্টের 20% খরচ করেন পরিবহনে। 20%-এর ভ্যালু কত? 1/5। তাহলে 5-এর মধ্যে 1 খরচ করে দিচ্ছি, তাহলে পড়ে আছে কত? 4/5 অংশ। তাহলে এর অবশিষ্ট কত? 4/5 গেল। বলছে অবশিষ্টের 20% দিয়ে, তারপরে আবার বলছে সেই অবশিষ্টের 20% দিয়ে আয়কর প্রদান করেন। তাহলে 20% এর হচ্ছে 20% কিসে চলে যাচ্ছে? আয়করে চলে যাচ্ছে। তাহলে এর 20% কত? 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5, তাহলে 4/5। তাহলে আবার আয়করে চলে যাচ্ছে, আয়করে চলে যাচ্ছে 5/1 তাহলে পড়ে আছে কত? আর পড়ে আছে 4/5, বাকি অর্থে 4/5 পড়ে আছে। বলছে সেই বাকি অর্থের 10% খরচ করেন জামা কাপড়ে, তারপরে তার কাছে এত টাকা পড়ে থাকে। তাহলে আবার 10% খরচ করছে মানে কি? 1/10 খরচ, 10-এর মধ্যে 1 ইউনিট খরচ করে দিচ্ছে, তাহলে কত পড়ে আছে? পড়ে আছে 9/10। তার বাকি কত? 9/10। এটা সমান কত টাকা? এটা সমান, যেটা পড়ে আছে সেটা সমান হচ্ছে 15,552। এটা সমান কত টাকা? 15,552 টাকা। কাটাকুটি করো। সেটা কাটাকুটি না করে অন্যভাবে কিছু করা যাবে? করা যাবে না। দেখো কাটাকুটি করো। 9 দিয়ে কাটো। 9 কে 9, 65, 7 9 63, 9 2 18, 9 8 72, 1728। আবার একটা 9 আছে, এই 9টা দিয়ে কাটো, এই 9টা দিয়ে কাটো। 9 কে 9, 8 82, 9 8 72, 4। 9 কে 9, 8 82, 9 8 72, সরি 9 9 81, হাতে থাকে 1, 9 2 18, 192। এখানে আছে 4 4 16, 16 দিয়ে কাটলে কত হবে? একবারে 16 দিয়ে কেটে দাও। 16 কে 16, 16 2 32, 12। এখানে আছে 5 5 5 5 25, 25 ইন্টু 100, তাহলে 12 ইন্টু 25 ইন্টু নিচেরগুলো ওপরে গুণ হচ্ছে, 10 10 100। 12 ইন্টু 25 সমান কত? 25 10 250, 25 12 300, 300 ইন্টু 100 মানে 30,000। কত? তাহলে আয় তার কত ছিল? তার আয় ছিল 30,000 টাকা। বি হচ্ছে উত্তর। তার আয় ছিল 30,000 টাকা। তাই 219-এর আয় হচ্ছে 30,000। তারপরে দেখো 220। বলছে অমন তার টাকা 40% রোহনকে দিয়েছিল। রোহন অমনের কাছ থেকে যে টাকা পেয়েছিল তার 1/4 সাহিলকে দিয়েছিল। রোহনের কাছ থেকে পাওয়া 200 টাকা ট্যাক্সি ভাড়া ড্রাইভারকে দেওয়ার পরও সাহিলের কাছে এখনও 600 টাকা পড়ে আছে। তাহলে অমনের কাছে মোট কত টাকা ছিল? তাহলে আমাদের এখানে সাহিলের টাকার পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি। সাহিলের 200 টাকা ট্যাক্সি ভাড়া আর পড়ে আছে 600। তাহলে সাহিলের কাছে মোট কত টাকা ছিল? সাহিলকে দিয়েছিল মোট 800 টাকা। সাহিলকে মোট কত টাকা দিয়েছিল? সাহিলকে মোট 800 টাকা দিয়েছিল। তাহলে সাহিলের টাকার পরিমাণটা বার করো। তাহলে কার টাকা বার করতে বলেছে? অমনের টাকা। অমনের কাছে মোট কত টাকা ছিল বার করতে বলেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি অমনের কাছে মোট x টাকা ছিল। অমনের কাছে মোট x টাকা ছিল। বলছে 40% রোহনকে দিয়েছিল।
40% কত দিয়েছিল? রোহনকে দিয়েছিল। তাহলে এর 40% রোহনকে দিল। বলছে রোহন অমনের কাছ থেকে যে টাকা পেয়েছিল তার 1/4 সাহিলকে দিয়েছিল। এটা রোহনের পাওয়ার টাকা। আবার বলছে রোহন সাহিলকে কত দিয়েছিল? তার 1/4 দিয়ে দিয়েছে। এটা সাহিলের টাকার পরিমাণ, সেটা সমান কত দেওয়া আছে? সেটা সমানিত 800 টাকা দেওয়া আছে। 0 0 কাটো, 4 দিয়ে কাটো, 200, x সমান 200 ইন্টু 4 10 40, 800, 8000। তাহলে 8000 টাকা। তাহলে অমনের কাছে কত টাকা ছিল? অমনের কাছে 8000 টাকা ছিল। তারপরে দেখো বলছে 250টি প্রশ্নের একটি পরীক্ষায় যাচ্ছি প্রথম 150টি প্রশ্নের 40% উত্তর দিয়েছিল সঠিকভাবে। বলছে বাকি 125টি প্রশ্নের মধ্যে শতকরা কতগুলি উত্তর সঠিক দেওয়ার প্রয়োজন না যাতে পুরো পরীক্ষায় 60% গ্রেড পাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে একটা প্রশ্নই 1 মার্ক, এটা না ধরলেও হবে। দেখো 125টির মধ্যে 40% উত্তর দিয়েছে সঠিক। বলছে বাকি 125টির মধ্যে কত পার্সেন্ট সঠিক উত্তর দিলে সে মোট পরীক্ষার উপর 60% নাম্বার পাবে। তাহলে দেখো প্রথম 125 আর একটা 125, তাহলে মোট প্রশ্ন কত? মোট প্রশ্ন পরীক্ষা কত? 250। প্রথম 125, দ্বিতীয় 125। বলছে প্রথম 125টির কত দিয়েছে? 40% দিয়ে দিয়েছে। প্রথম 125-এর দিয়ে দিয়েছে 40%। প্রথম 125-এর 40% যদি আমরা বার করি, 40% মানে কত? 2/5। 2/5 মানে 5 25 125, 25 দুগুণে 50। তাহলে 50টা সঠিক উত্তর দিয়েছে। বলছে 60% সঠিক উত্তর দিতে হবে। তাহলে 60% বার করো, 60% মানে 3/5, 5 5 25 50 মানে 150টা। তাহলে 150টা সঠিক উত্তর দিতে হবে। কটা দিয়েছে? 50টা দিয়ে দিয়েছে। তাহলে এখনও কটা দিতে হবে? 150 মাইনাস 50 মানে এখনও 100টা সঠিক উত্তর দিতে হবে। কটাও সঠিক উত্তর দিতে হবে? তবেই তো 150 হবে। 100টা সঠিক উত্তর দিতে হবে। কতর মধ্যে দিতে হবে? 125টা প্রশ্ন আর পড়ে আছে, তার মধ্যে কটা সঠিক উত্তর দিতে হবে? 100টা দিতে হবে। তাহলে 125-এর মধ্যে 100টা সঠিক উত্তর দিতে হবে। তাহলে বলছে কত পার্সেন্ট সঠিক উত্তর দিতে হবে, বাকির মধ্যে কত পার্সেন্ট। তাহলে কত পার্সেন্ট মানে 100, 25 5-এ 25 4-এ 5 20, এটা 4, তাহলে 4 20 80। তাহলে বাকির কত পার্সেন্ট সঠিক উত্তর দিতে হবে? বাকির 80% সঠিক উত্তর দিলে তবে সে মোট পরীক্ষার উপর 60% পাবে। মোট পরীক্ষার উপর 60% গ্রেড পাবে। তারপরে দেখো বলছে কোনো একটি মাসে বেসবল টিমে 60টি গেম খেলেছিল যা 30% জয়লাভ করেছিল এবং এক নাগাড়ে জেতার পর তাদের গড় 50%, তাদের গড় 50% বাড়িয়েছিল। অর্থাৎ গড়টা কত হয়ে দাঁড়িয়েছিল? বাড়িয়েছিল নয়, গড়টা হয়েছিল 50%। অর্থাৎ তাদের জেতার পরিমাণ হয়ে গেছিলো 50%। কতগুলি গেম এক নাগাড়ে জেতার পর দলটি ওই গড়ে পৌঁছেছিল? 60টি গেম খেলেছিল, তার মধ্যে বলছে তারপরে তাদেরকে কতগুলো গেম পর পর জিতে যেতেই হবে যাতে তাদের জেতার পার্সেন্টেজটা কত দাঁড়ায়? জেতার পার্সেন্টেজটা দাঁড়ায় 50। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি যে এক্সটি গেম পরপর জিততে হবে। কটা গেম? এক্সটি গেম পরপর জিততে হবে। তাহলে মোট জেতার সংখ্যাটা বার করো। মোট জেতার সংখ্যা কত? এক্সটা জিতেছে, আর আগে কত জিতেছে? আগে জিতেছে 60-এর মধ্যে 30% জিতেছে। তাহলে এই এতগুলো গেম সে মোট জিতেছে। বলছে সেটা এখন কত দাঁড়াইছে? সেটা এখন দাঁড়াইছে 50%। তাহলে এটা সমান কত? এখন মোট গেম সংখ্যা 60টা খেলেছিল আগে, আর এখন খেলেছে কটা? এক্সট্রা খেলেছে। এক্সট্রা জিতেছে মানে কি? এক্সট্রা গেম খেলেছে তবেই তো এক্সট্রা জিতেছে। এটার 50%। এই দুটো সমান তো। এতটা জিতেছে আমরা এখান থেকে বার করছি, আবার এখান থেকে আলাদাভাবে বার করছি যে এতটা জিতেছে। তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা বার করে দাও। কাটো, 5 2 3, গুণ করো, একটা শূন্য কেটে দাও। তাহলে এক্স প্লাস 18, আর এটা হচ্ছে হাফ আছে, তাহলে এটা হবে 30 প্লাস এক্স বাই 2, এটা এক্স,
x/2টা এদিকে হলে হয়ে যাবে, এটা x/2, x থেকে x/2 বিয়োগ করলে x/2 হবে, আর 18টা ওইদিকে গেলে হয়ে যাবে 12, 30 থেকে 18 বিয়োগ করলে 12 হয়ে যাবে। তাহলে x সমান কত, 12 × 2 সমান কত, 24। তাহলে এক নাগারে কটা গেম জিততে হবে, এক নম্বরে 24টা গেম জিততে হবে তাদেরকে, তবে তাদের পার্সেন্টেজটা কত যে দাঁড়াবে, জয়ের পার্সেন্টেজটা যে দাঁড়াবে, উইনিং পার্সেন্টেজ দাঁড়াবে 50%। তারপর দেখো বলছে একটি স্কুলে ছাত্র এবং ছাত্রীর সংখ্যার যোগফল 150। যদি ছাত্রের সংখ্যা x হয় তবে ছাত্রীদের সংখ্যা মোট ছাত্রীদের x%, ছাত্রদের সংখ্যা কত? বলছে একটি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যার যোগফল 150, ছাত্রছাত্রীর যোগফলটা দিয়ে দিয়েছে 150। বলছে ছাত্রের সংখ্যা x, ছাত্রের সংখ্যা কত বলে দিয়েছে, ওরাই বলে দিয়েছে ছাত্রের সংখ্যাটা হচ্ছে x। বলছে ছাত্রীদের সংখ্যা হয় মোট ছাত্রের x%, তাহলে ছাত্রের সংখ্যা দিয়ে দিয়েছে x, আর ছাত্রীদের সংখ্যা কী বলেছে, ছাত্রীদের সংখ্যা হচ্ছে মোট ছাত্রের x%, তাহলে ছাত্র x, তার x% হচ্ছে ছাত্রী, তার x% হচ্ছে ছাত্রী, আর মোট ছাত্রছাত্রীর যোগফল কত, 150। মোট ছাত্রছাত্রীর যোগফল 150। ও দেখো এটা একটু ভুল হচ্ছে, এটা হচ্ছে এখানে বলেছে মোট ছাত্রছাত্রীর x%, এটা মোট ছাত্রছাত্রীর x% বলেছে, দেখো এটা কেটে দিচ্ছি। তাহলে ছাত্রের সংখ্যা দিয়েছে x, আর ছাত্রীর সংখ্যা হচ্ছে মোট ছাত্রছাত্রীর x%, মোট ছাত্রছাত্রী কত, 150, 150-এর x%। এই দুটো যোগফল সমান কত, এই দুটো যোগফল সমান 150। এবার কাটাকুটি করো, একটা গেল, এটা হচ্ছে 10x প্লাস 15x, 10টা দিকে গুণ হয়ে যাবে, মানে হয়ে যাবে 1500। তাহলে x সমান 1500/25, 25 দিয়ে কাটলে 25 6 60। ছাত্রের সংখ্যা বার কত বলেছে, ছাত্রের সংখ্যাই তো x ছিল, তাহলে x এর ভ্যালু কত পেয়েছে 60, তাহলে ছাত্রের সংখ্যা হচ্ছে 60, ছাত্রের সংখ্যা হচ্ছে 60 জন। তারপরে দেখো বলছে n প্রশ্নের একটি পরীক্ষায় একজন ছাত্র প্রথম 20টি প্রশ্নের মধ্যে 15টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল। 15টি প্রশ্নের মধ্যে, এই 20টি প্রশ্নের মধ্যে 15টি সঠিক উত্তর দিয়েছিল, অবশিষ্ট প্রশ্নের 1/3 সে সঠিক উত্তর দিয়েছিল। সমগ্র প্রশ্নের সমান নাম্বার ছিল, যদি ছাত্রটি 50% নম্বর পায় তবে n এর মান কত? তাহলে দেখো বলছে 20টির মধ্যে 15টি প্রশ্নের সে সঠিক উত্তর দিয়ে দিয়েছে, তাহলে সে প্রথমে কত, 15 পেল, 15টা সঠিক উত্তর। তারপরে বলছে অবশিষ্ট প্রশ্ন কত, nটা প্রশ্ন ছিল, তার মধ্যে 20টা দিয়ে দিয়েছে, তাহলে অবশিষ্ট প্রশ্নের কত দিয়েছে, বলছে 1/3, এর 1/3 দিয়ে দিয়েছে। দিয়ে কত পার্সেন্ট হচ্ছে, 50%, মানে 50% প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল, তাহলে প্রশ্ন ছিল এনটি, তার 50% অর্থাৎ 1/3। এবার এখান থেকে এন এর ভ্যালু বার করো, এখান থেকে এন এর ভ্যালু বার করো, এখান থেকে এন এর ভ্যালু বার করলে হবে 3 15 45, আচ্ছা 3 দিয়ে নয়, একবারে হচ্ছে উভয় পক্ষকে 6 দিয়ে গুণ করে দাও, 6 দিয়ে গুণ করলে হবে 6 15 90, এটা 6 দিয়ে গুণ করলে হবে, 3-এর সাথে 6 কাটে 2 হয়ে যাবে 2n - 40, আর এটা 6 দিয়ে গুণ করলে হবে 3n, তাহলে 3nটা এদিকে চলে এলে কত হবে, -n, আর এটা হচ্ছে 50টা দিকে গেলে -50, তাহলে n সমান 50। তাহলে কটি প্রশ্ন ছিল, 50টি প্রশ্ন ছিল। পরীক্ষায় কটি প্রশ্ন ছিল, পরীক্ষায় প্রশ্ন ছিল 50টি। তারপরে দেখো বলছে এ ও বি এর মোট মাসিক বেতন এক মাসে 2000 টাকা। বলছে এ তার বেতনের 95%, বি তার বেতনের 85% খরচ করে। যদি এখন তাদের সঞ্চয় সমান হয় তাহলে এ এর বেতন কত? তাহলে এ 95% খরচ করেছে, তাহলে এ এর সঞ্চয় কত? এর বেতন যদি এ টাকা হয় তাহলে এ সঞ্চয় কত? এর সঞ্চয় হচ্ছে 5%। আমি ধরে নিচ্ছি এর বেতন এ টাকা আর বি এর বেতন বি টাকা, তাহলে বি টাকা হয়, বি 85% খরচ করে, তাহলে বি এর সঞ্চয় কত? বি এর সঞ্চয় হচ্ছে 15%।
এই দুটো বলে দিয়েছে সঞ্চয় সমান, তাহলে এই দুটো সমান, তাহলে A/B সমান কত 3/1, কিছু নাই মানে এখানে 1 আছে, তাহলে 3/1, তাহলে A এর বেতন A আর B এর বেতন B যদি হয় তাদের অনুপাত কত, বেতনের অনুপাত 3:1, 3 ইউনিট বেতন হলে A এর, B এর কত 1 ইউনিট, তাহলে এই দুজনের কার বেতন বার করতে বলেছে, A এর বেতন বার করতে বলেছে, এই দুজনের কত ইউনিট বেতন, 4 ইউনিট বেতন, 4 ইউনিট কাকে ডিনোট করছে, 4 ইউনিটের ভ্যালু 2000কে ডিনোট করছে, তাহলে 1 ইউনিট কত, 1 ইউনিট হচ্ছে 500 টাকা, 1 ইউনিট হচ্ছে 500 টাকা, আর A এর বেতন হচ্ছে 3 ইউনিট, তাহলে 3 × 500, তাহলে কত 1500 টাকা, তাহলে এর বেতন কত, এর বেতন হচ্ছে 1500 টাকা, তাহলে সি হচ্ছে সঠিক উত্তর, সি হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছি বায়োলজি অঙ্ক এবং অঙ্কনের মোট নম্বরের 25%-এর চেয়ে এর বায়োলজিতে প্রাপ্ত নম্বর 20 কম। যদি তার অঙ্কনে 25 নম্বর থাকে, যদি তার অঙ্কনে 50 নম্বর থাকে, তবে তার অঙ্কের নম্বর কত? কি বলছে আমরা দেখো, বলছে বায়োলজি অঙ্ক এবং অঙ্কনের মোট নম্বরের 25%-এর চেয়ে এর বায়োলজিতে প্রাপ্ত নম্বর 20 কম, আর অঙ্কনের নাম্বার বলে দিয়েছে 50, তবে অঙ্কের নাম্বারটা জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? অঙ্কের নাম্বার জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা ধরছি বায়োলজি B, অঙ্ক ম্যাথ M, আর অঙ্কন হচ্ছে ড্রয়িং D, মোট নাম্বার হচ্ছে X, মোট নাম্বার ধরে নিচ্ছি X। এবার বলছে এর বায়োলজিতে প্রাপ্ত নম্বর 20 কম, মোট নম্বরের 25% থেকে 20 কম, তাহলে বায়োলজিতে নম্বর কত, বায়োলজি হচ্ছে B, প্রাপ্ত নম্বর মোট নাম্বারের 25% মানে 1/4, তার থেকে 20 কম, তাহলে বায়োলজিতে নাম্বার কত, X/4 - 20, এটা হচ্ছে বায়োলজি নাম্বার। আর অঙ্কন ড্রয়িংয়ের নাম্বার দেয়া আছে 50, ড্রয়িংয়ের নাম্বার দেওয়া আছে 50, বলছে তবে অঙ্কের নাম্বারটা জানতে চেয়েছে, অর্থাৎ ম্যাথের নাম্বারটা জানতে চেয়েছে। তাহলে এখান থেকে বসাও, সব ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে B এর মান জানি, M এর মান জানি, B এর মান কত X/4 - 20, আর ড্রয়িংয়ের ভ্যালু হচ্ছে 50, M বার করতে হবে, এরা সমান কত X। এবার দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে দেখো X একটা অজানা রাশি অলরেডি আছে, আর M একটা অজানা রাশি অলরেডি আছে, তাহলে একটা সমীকরণ থেকে কি কখনো দুটো অজানা রাশি বার করা যায়? একটা সমীকরণ থেকে কখনোই দুটো অজানা রাশি বার করা যাবে না, তার জন্য দুটো সমীকরণ লাগবে। তাহলে এখানে দুটো ভেরিয়েবল আছে কিন্তু ইকুয়েশন আছে একটা, তাহলে একটা ইকুয়েশন থেকে কখনোই দুটো ভেরিয়েবলের মান বার করা যাবে না, তাহলে এটা কি নির্ণয় করা যাবে না, ডি হচ্ছে উত্তর, নির্ণয় করা যাবে না। আজ দেখো এতদূর পর্যন্তই, এর পরের দিনে আমরা আবার 226 অর্থাৎ 227 থেকে 226-এর পর 227 থেকে শুরু করব।